এবং খুবই যত্নের সঙ্গে ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, হয়তো একটা সমাধানের দিকেও গেছে। যদি কোনো জটিলতা তৈরি হয়েও থাকে, আশাবাদী হতে চাই। এবং যেরকম করে ইন্ট্রোডাকশনে বললেন যে আমরা পরশুদিন সই করবই, সো আপনারা কনফিডেন্ট, মানে কোনো রকম সমস্যা হয়ে থাকলেও ইউ হ্যাভ ওভারকাম দোজ। আই উইশ অল দ্য বেস্ট, আপনাদের সবার সাকসেস চাই। আমি মনে করি যে এই কমিশন, এই গভর্নমেন্ট, in spite of so many criticisms, আমার অনেক আছে, কিন্তু they will go down in history যদি একটা মোটামুটি কোয়ালিটি এবং অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন করা যায়। আপনাদের সবাইকে ইন অ্যান্টিসিপেশন ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আমি খুব সংক্ষেপে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদিও একটু বাইরে ছিলাম, চিঠি পাওয়ার পরে দেখলাম যে বৈঠক ডাকছেন 6টায়। তো যতদিন এর আগে আসছি বৈঠক, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে বৈঠকে। তা আমি দেখলাম যে বোধহয় এভাবেই একটা ঘটনা ঘটবে আর কি। আসতে লেট, তারপর পুলিশ এখানে বাধা দিল একটু, যাই হোক। আজকের আমরা দীর্ঘদিন আলোচনার মাধ্যমে দেশ, জাতি, মানবতাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি যে আমরা একটা সুন্দর দেশ আগামীতে উপহার দেব, যেটা আমাদের ঐক্যমত্য কমিশন পটভূমিতে লেগেছেন। 53 বছরের মধ্যে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই কিন্তু এই দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি হবে। আমি ঐক্যমত্য কমিশনে বা এখানে প্রধান উপদেষ্টা সাহেব আছেন, আমি অনুরোধ করব ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছেন এটা তারা সুন্দর করে কিভাবে, এখন তো 2টা মৌলিক সমস্যা। একটা হলো এই যে আপনার গণভোট একটা প্রস্তাব সবাই আসছেন, এই গণভোটটা আগে হবে না পরে হবে না একই দিনই হবে, এটা একটা ঝামেলা আছে। আমি আশা করি আপনারা এই গণভোটের তারিখটা নির্ধারণ করবেন কবে হতে পারে, এবং এই বিষয়গুলো নির্ধারণ করবেন যে বিষয়গুলো অনেকগুলোই আছে ডিসেন্ট দেওয়া। একজন পাবলিক কেমন করে বলবে যে কোনটার মধ্যে কি আছে। কাজে আমি মনে করি ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ হওয়া দরকার। যা হয়েছে আমরা ডিসেন্ট থাকুক আমাদের মধ্যে, আমরা যখন যে দল যখন ক্ষমতা হবে তারা ডিসেন্টগুলো তারা বাস্তবায়ন করবে, কিন্তু এখন ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ এটা জাতি দেখতে চায়, এটা জাতির প্রত্যাশা। দ্বিতীয় নম্বর হলো একটা সুন্দর নির্বাচন দেখতে চায়। 53 বছর একটা সুষ্ঠু নির্বাচন হয় না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না। যাও কিছু হয়েছে তাই স্থায়িত্ব লাভ করে নাই। কাজে এই জন্যে একটা ডিসেন্ট মুক্ত একটি আপনার জুলাই সনদ চাই। আর হলো একটা সুন্দর সঠিক গ্রহণযোগ্য বলছেন একটা উৎসব হবে। আমাদের প্রধানমন্ত্রী সব জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় বলে একটা মহোৎসব হবে, নির্বাচনের দিন একটা ঈদের মতো হবে। আমরা এইটাকে আপনার এই কথায় ফুল ফুটুক আমরা এটা দেখতে চাই। আপনি এরকম একটা বাস্তবতা করবেন, এবং সমস্ত প্রশাসন থেকে শুরু করে এর মধ্যে বিভিন্ন প্রশাসনের দিক থেকে কিন্তু অনেক কথা আসছে, যারা এই দলের দিকে, এই দলের কেউ ওই দলের, এইটা মুক্ত একটা নিরপেক্ষ প্রশাসন চাই। কারণ দীর্ঘদিন যে 15 বছর ফ্যাসিস্টদের যে প্রশাসনের যে তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় আছে, ঘাপটি মেরে আছে, কিন্তু তারা কিন্তু এখন মুখোশ খোলে না। কাজে এই জন্যে আমি প্রধান উপদেষ্টা সাহেবকে এবং ঐক্যমত্য কমিশন যারা আছে আপনার সুন্দরভাবে এইটার একটা যাতে নিরপেক্ষ প্রশাসন সব জায়গায় থাকে। তাহলে কিন্তু এত যে ঐক্যমত্যের আমরা যে আলাপ আলোচনা করেছি, বৈঠক করেছি, কিন্তু এটা কিন্তু সুফল হবে না, বাস্তব হবে না। যদি একটা সঠিক নির্বাচন না পারে তাহলে আমাদের এই বৈঠকগুলো সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি আরেকবার আপনাকে স্মরণ করে দিতে চাই, একটা সুন্দর, সঠিক, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং শতভাগ জনমতের প্রতিফলন যাতে ঘটতে পারে এই ধরনের একটা সিস্টেমে নির্বাচন হওয়া দরকার বলে আমি মনে করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ জনাব আশরাফ আলী আকন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আক্তার হোসেন, সদস্য সচিব, ন্যাশনাল সিটিজেন পার্টি। আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই দিনে আমরা উপনীত হতে পেরেছি। বাংলাদেশে যাতে আর কখনো ফেসিবাদ ফিরে না আসে, বাংলাদেশ যেন জবাবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় অগ্রসর হতে পারে, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব পদ্ধতিতে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদ প্রণয়নের দিকে আমরা অগ্রসর হয়েছি। কিন্তু শেষ মুহূর্তের কিছু বিষয় আমাদের
মধ্যে শঙ্কার জায়গা তৈরি করেছে। আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয়। আমরা জুলাই সনদের যে খসড়া আমাদের কাছে পেয়েছি, সে খসড়ায় নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে পরিষ্কার করা হয় নাই। নোট অফ ডিসেন্টের বিষয়গুলোর একটা সংজ্ঞায়ন প্রয়োজন, কিভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, সে অঙ্গীকারনামায় আমরা দীর্ঘ সময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি, 1 বছর দীর্ঘ সময়, সেই বাস্তবায়ন প্রক্রিয়া সেখানে সুস্পষ্টভাবে বিবৃত হয় নাই। আমরা একটি আদেশের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা বলেছি। সাংবিধানিক আদেশ নামকরণ হলে সেক্ষেত্রে অনেক আপত্তির জায়গা ছিল। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে সেটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সাংবিধানিক সংস্কার আদেশ যে কোনো নামেই হোক, সেটাকে আমরা বাস্তবায়নের কথা বলেছি। এবং আমরা মনে করি এই আদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকারের প্রধান হিসেবে সে আদেশ জারি করবেন এবং সেটা জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে, সেই অভিপ্রায়কে সুসংহত করতেই সেটা হেড অফ দ্য স্টেট নয়, হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে বাস্তবায়ন করবেন, আদেশ জারি করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে, আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, সেই গণভোটের প্রশ্ন কি হবে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গণভোটের বিষয়ে যে প্রশ্ন, দিনক্ষণ, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন, জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। একই সাথে আমরা সংবিধানের এতগুলো মৌলিক বিষয় পরিবর্তনের কথা আমরা বলেছি, সেটাকে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে যে টেকসই করা সম্ভব নয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত। সেই মৌলিক সাংবিধানিক সংস্কারগুলোকে সংবিধানে টেকসই করার জন্যই সামনের নির্বাচিত প্রতিনিধিরা তারা দ্বিতীয় ক্ষমতার অধিকারী হবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, কনস্টিটিউয়েন্ট পাওয়ারও তাদেরকে ডেলিগেট করা হবে। সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন এবং সামনের সংবিধানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে সেটা কোনো সংশোধনের নামই নয়, সেটাকে সংস্কারকৃত সংবিধানের কথা জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন দেখতে চাই। ঐক্যমত্য কমিশনে আমরা অনেকগুলো আলোচনা করেছি। আমরা রাজনৈতিক দলগুলো মত পথের পার্থক্য ভুলে জাতির স্বার্থে আমরা এখানে একত্রিত হয়েছি। ঐক্যমত্য কমিশন ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা বিষয়টাকে বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আক্তার হোসেন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামের জনাব মতিউর রহমান আকন্দ, আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একটি ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জুলাই সনদ তৈরি করার ক্ষেত্রে ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন এখানে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, অনেকগুলো বিষয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন রয়ে গেছে। আমি মনে করি মতের পার্থক্য অনেক ক্ষেত্রে ঐক্যকে সুদৃঢ় করে, কারণ সুদৃঢ় শুধুমাত্র একমত হলে হয় না, সেখানে ভিন্ন মত ঐক্যকে সুদৃঢ় করার একটি উপাদান হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে যেসব বিষয়ে ভিন্ন মত রয়েছে সেই মতকেও আমরা শ্রদ্ধা জানাব। সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশে 54 বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে। কারণ আমাদের বয়স খুব বেশি নয়, আমরা ছাত্রজীবন থেকে শুধুমাত্র রাজনীতিতে সংঘাত আর রাজনীতিতে না বসার দৃশ্যই দেখে এসেছি। ছাত্র জীবনেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না, জাতীয় রাজনীতিতেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না। এটা শুধুমাত্র তাদের মধ্যে সীমায়িত হয় নাই, জনগণের মধ্যেও এটা ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজকে আমি অত্যন্ত আই ফিল প্রাউড যে এই সনদ তৈরি করার ক্ষেত্রে
দিনের পর দিন জাতীয় রাজনৈতিক দলসমূহ পাশাপাশি বসে আলোচনা করেছে। যারা আদর্শিকভাবে পরস্পরের প্রতি বিশ্বাস নেই তারাও একসাথে বসেছে। সুতরাং সনদ তৈরির এই ধারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটি শুভ সূচনা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকে বিস্তারিত আলোচনার কোনো অবকাশ নেই, কারণ আমরা অনেক পয়েন্টে একমত হয়েছি, অনেক পয়েন্টে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলি জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে। প্রতিদিন এখান থেকে বের হয়ে জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন, গোটা জাতি তা অবহিত। আগামী দিনে জাতি যার যে বক্তব্যের আলোকেই তাদের মত সামনে রেখেই তাদের রায় প্রদান করবেন। এখানে আমাদের হেজিটেশনের কোনো কারণ নেই, জনগণের কাছেই আমাদের ফিরে যেতে হবে। আজকে আমি বলবো যে জুলাই সনদ তৈরির ক্ষেত্রে যেসব পয়েন্টে একমত হয়েছি, আমরা সেগুলো নিয়েই সনদে স্বাক্ষর করতে যাচ্ছি। এই সনদ স্বাক্ষরের পর আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের কথা বলা হয়েছে, আমার দলের স্পষ্ট বক্তব্য আমরা এটি পূর্বে পেশ করেছি। নির্বাচন কমিশনে আমাদের নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহেরের নেতৃত্বেও আমরা গিয়েছিলাম, সেখানে আমরা আমাদের বক্তব্য দিয়ে এসেছি। গণভোট জাতির একটি ম্যান্ডেট পাওয়ার মাধ্যম, এই ম্যান্ডেট পাওয়ার মাধ্যমকে কোনো অবস্থাতেই বিলম্ব করার সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা আশা করি জাতি সেই অপেক্ষায় আছে এবং সেই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আপনাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মতিউর রহমান আকন্দ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি। তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুতায় জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে। তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা জনাব আকন্দ সাহেব যেটা কোরোবোরেট করলেন, তাতে করে এটা সমৃদ্ধ হয়েছে। তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম। মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা স্বাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই, সেই জন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে। আশা করি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরো বেশি আশ্বস্ত হব। তা আমার মনে হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘ সফরের সময় জনাব আক্তার হোসেনকেও সাথে নিয়ে গেছিলেন, তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন, আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো। কিন্তু এখন দেখতেছি যে আমরা সারা রাত যা পড়লাম, সকালবেলা ওটা আবার এটা রিপিটেশন, সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না। আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে। দ্বিতীয়, আমি আজকে দফাওয়ারি আপনার সামনে উপস্থাপন করতে চাই। এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। যেভাবেই হোক, দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয়, সেটা এখনো হয়েছে। সেই জন্য আমরা বারবার তখন থেকেই পার্সু করতেছিলাম, বলতেছিলাম যে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে
এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে, যে সমস্ত সিমটম, সেই সিমটম এই দেশেও উৎপত্তি হবে এবং হয়েছেও তাই। এখন আরো বিলম্বিত হলে আরো বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, প্রায় স্বাক্ষরের জন্য অপেক্ষায় আছি। এখানে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে, সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার জন্য তো মাননীয় উপদেষ্টা আপনি ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। যদি এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই দেয়া হতো, কিছু কিছু বিষয় অনৈক্য নাই হতো, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম, আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না। সমস্ত প্রস্তাবে যদি সবাই একমত হতো, আপনাদের আমরা, তাহলে দীর্ঘ এই 12 মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না মাননীয় উপদেষ্টা। আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার সাহেব দিয়েছেন আর কি, এগুলো সব কিতাবে মানায়, বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না, যেটা আলোচনায় দেখা গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব, আমাদের কালচারাল স্টেটাসে যেগুলো সম্ভব, আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব, ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয়। কারণ এটা ব্রিটিশ নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয়। সেই জন্য আমরা গ্রাজুয়ালি একটা পর্যায়ে এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে। কেন আছি? যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে, যে আজকে সকল রাজনৈতিক দল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অম্লমধুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন। আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রী পরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই, এটার কোনো ট্রেডিশন নাই, এটা কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে, সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে, আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক, আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা দিতে হবে। আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে, এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে, এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এভাবেই, যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দল সমূহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পারবে, সেগুলো সংকলিত হয়ে সে একটা জাতীয় সনদ হবে, এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে। তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে, অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে, সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য। এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহুদিনের, মানে ব্রেইনস্টর্মিং এর মধ্য দিয়ে। সেটা কি হতে পারে? সোভারেইন অথরিটি ডিরাইভ করবে সোভারেইন অথরিটি থেকে সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কিন্তু সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছি না, সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা। কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে
কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল 7 অনুসারে সেই জনগণের, তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব। যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ইম্পোজ করা হচ্ছে, কেউ এদিক থেকে নড়তে পারবে না। হ্যাঁ, সেই পার্লামেন্ট তার বাইরেও অনেক অ্যামেন্ডমেন্ট নিতে পারবে রাজনৈতিক অঙ্গীকার অনুসারে, জনমতের ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, বাট এগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে। সেটা ওখানে হচ্ছে, এই প্রক্রিয়ায় আমরা গেলাম। এখন একটা জাতীয় সংসদ নির্বাচনের 4 মাস বাকি, তার মধ্যে 2 মাস আগে তফসিল ঘোষণা করতে হবে, তার আগে থাকে 1.5-2 মাস। সেই সময়ের মধ্যে আরেকটা বিশাল আয়োজন জাতীয় সংসদের মধ্যে আয়োজন করা মাননীয় উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা কতটুকু বাস্তবায়ন এবং ফলাফলে কি? সারা সমগ্র দেশের জনগণ সংস্কারের জন্য বসে আছে, সংস্কারের পক্ষে, সমস্ত রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, জাতি পক্ষে। এখানে নেগেটিভ ভোট কয়টা পড়বে হাতে গোনা যাবে, সবাই পজিটিভই দেবে। বাকি রইল নোট অফ কনসেন্টের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেইভাবে নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন করতে পারবে। এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায়, সেরকম মেজরিটি পায়, তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি, কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি। আমরা 70 অনুচ্ছেদে যখন প্রথম অনুচ্ছেদ 70 অনুচ্ছেদে আমরাই রাজি হই প্রথম নোট অফ ডিসেন্ট সহকারে, যে হ্যাঁ, এমপিদের স্বাধীনতা 2 ক্ষেত্রে থাকবে না, অর্থ বিল এবং আস্থা ভোট। বাকি অনেকে বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে, এগ্রিড। আমরা বলছি তার সাথে আরেকটা থাকুক, যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে। এটা খুব মেজর কিছু নয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই। কেউ বলেছে আপিলেট ডিভিশন থেকে নিয়োগ করতে হবে, সেটা একটা ডেভেলপমেন্ট। আগে সেই বাধ্যবাধকতা ছিল না, যে কাউকে বানানো যেত। আমরা বলেছি এটা এগ্রি, কিন্তু 2 জনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকা এই জন্যই ভালো, যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায়, সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে জাতিকে। কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে, আপনারা সবাই জানেন যে আরো 15 বছর লাগবে এগুলো ক্লিন আপ হইতে। তো সুতরাং একটা অপশন থাকলো। এগুলোই নোট অফ ডিসেন্ট, ছোটখাটো। আমরা বলেছি আমরা দ্বিতীয় চেম্বার চাই, আপার হাউস চাই, 100 সদস্যের চাই, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে, 2 রকম প্রক্রিয়া আছে। এগুলোই সামান্য নোট অফ ডিসেন্ট। এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে, সেই গণভোট একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে, আর ব্যালট থাকবে না। সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি, করার পরে সেটা পাবলিশ হবে, ওয়েবসাইটে যাবে, সরকার পাবলিশ করবে, ইলেকশন কমিশন পাবলিশ করবে, সমস্ত নির্বাচিত দল, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে দিবে, জনগণ অবহিত হবে। ইন টোটাল একটা গণভোট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি না, হ্যাঁ অথবা না বলেন, ছোট্ট একটা ব্যালট। এই একটা মাত্র কোয়েশ্চেন। এখন যদি এই জুলাই মানে গণভোটটা যদি আগে হবে না পরে হবে, এটা তো ঘটনা একই। এটা তাল দ করিয়া পড়িলেও না পড়িয়া দপ করিলেও কথাতে একই। এটা হ্যাঁ বলবে অথবা না বলবে। এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হয়, সেটি সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল, আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, আলাদা নির্বাচনী বাক্স হবে না, আলাদা বুথ সেন্টার হবে না, এবং সমস্ত জনবল হবে না, অনেক কিছুই হবে না আরেকটা নির্বাচনের মতো। আমরা যারা আগে অনুষ্ঠানের জন্য করছে সেটা অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই চিন্তা করে দেখবেন। এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে, আমাদের কাছে তাই মনে হয়। সুতরাং আমরা একটা সমাধানে যাই মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা আরো অনেক কিছু বিষয় এখানে বলতে পারতাম, কিন্তু আমি লিমিটেড থাকতে চাই। আজকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক বিষয়ে বলতে চাইলেও আজকে বলবো না, কিন্তু সার্বিক বিবেচনায় আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সবাইকে নিয়ে আমরা একসাথে বসছি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বন্ধুর অনেক তর্ক হয়েছে, শেষ পর্যন্ত আমরা একটা কনক্লুশন করেছি এবং আমরা সেটা প্রণয়ন করেছি। আজকে এসে যদি সকালবেলা এভাবে শুনলাম যে অঙ্গীকারনামার ওই দফাটা থাকলে
অমুক অমুক পার্টি স্বাক্ষর করবে না, তাহলে কি করবে? এটা দফাওয়ারি জায়গায় সব দেখতে হবে যে কি কি আছে নোট অফ ডিসেন্ট। ঠিক আছে, লিখুন। দফাওয়ারি জায়গার বিপরীতে যদি আপনি লিখতে চান, পৃষ্ঠা 40 হয়ে হয়তো 50টাতে উপনীত হবে, কারণ প্রত্যেকটা পিছে পিছে এক একটা প্যারাগ্রাফ আপনাকে একই কথাগুলো লিখতে হবে, কিন্তু অঙ্গীকার নামায় থাকলে সেটা লিখতে হতো না। সেকেন্ডলি আসলো গণভোট আগে না পরে, সেটা তো এখানে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয়। জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা সনদ, সেটা করতে হবে। বাস্তবায়নের জন্য সুপারিশ যেটা করবেন সেটা জাতীয় ঐকমত্য পরিষদ কমিশন সরকারের কাছে রিকমেন্ডেশন দেবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা যায়। দিস ইজ পার্ট অফ দি চার্টার। জুলাই জাতীয় সনদের অংশ সেটা নয়। এটা নিয়ে আলাদাভাবে আপনারা কথা বলতে পারেন। তো বাকিও এখন আমরা কিভাবে জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন করতে পারি সেটার বিষয়ে আপনারা যদি আমাদের এই সমস্ত আলাপ আলোচনার প্রেক্ষিতে না হন, মানে প্রধান উপদেষ্টা আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি। আমরা সবসময় আপনার সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আশা করি আপনি জাতির প্রতীক হিসাবে, বিশ্বের একজন বরেণ্য ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার সিদ্ধান্তটা প্রকাশ করেন। আমরা সন্তুষ্ট থাকি 8টার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি, একমত হয়েছি, চার্টারে আমরা ক্লিয়ারলি আমরা আটার করি, সেইভাবে আমরা সেটা দস্তখত করি, তাহলে পরে আমরা বিশ্বের কাছে একটা নজির স্থাপন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বক্তৃতা মনে একটু লম্বা হয়ে গেছে, ক্ষমা করেন। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। আমি মাননীয় সহ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি যে সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি আর কোনো কিছু যুক্ত করতে চান না আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চলে যাব? ধন্যবাদ। আমি এখন জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এটা আমার কারণে, আমার আবদারের কারণে আমাকে আজকে নিয়ে আসা হয়েছে, আনতে সুযোগ দেওয়া হয়েছে। আমি বলছি আমি উপস্থিত থাকবোই, কারণ উপস্থিত থাকার মূল কারণটা ছিল আজকে এমন একটা সুযোগ যে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে যে একটা জায়গায় এসছে, জুলাই সনদ স্বাক্ষর হবে, হত অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো, কিন্তু আমরা বলছি সেটা তো আনুষ্ঠানিকতা। আমি একান্তভাবে ধন্যবাদ দিতে চাই, ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছি, আমার এর মধ্যে রাখবে তোমরা। কাজে আমার এই ধন্যবাদ দেওয়াটা এটা আমার অবশ্য করণীয় মনে করে আজকে আপনাদের সামনে এসেছি। যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। যে প্রক্রিয়ার মাধ্যমে, যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসছেন, ছেড়ে যান নাই। কারো কোনো বক্তব্য যে ভয় পেয়েছি, আমি চলে গেছি, এটা আলাপ করবো না, বেশি আলাপ করে, ওরকম না। নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমতে পৌঁছতে আপনারা পেরেছেন, যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে। সেই জন্য আমি একা নই, জাতির সবাই অভিভূত হয়েছে যে অসাধ্য সাধক। কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে, কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না, এটা কি শেষ হবে কিনা, বলবে শেষ পর্যন্ত দেখা যাবে একজন এক দিকে চলে গেছে। আজকে যে পয়েন্টে এসছি সেটা একটা অবিশ্বাস্য, কেন যে মানুষ চিরদিন স্মরণ করবে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি যেরকম একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে, এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরীক ছিলাম, অংশীদার ছিলাম।
এটা আমাদের মন থেকে কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্তর ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। বলতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। আপনারা যে অসাধ্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজে আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না, হাজারবার বলতে হবে, এবং বলবে জাতি আপনাদের কাছে সেটা চাইবে, আপনাদেরকে দেবে সেটা। এবং যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো। এর আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না। যে অধ্যায়, ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা যে আমরা মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর খবর সবাই স্বাক্ষর করব, এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। যে এই কলম দিয়ে অমুকে সই করেছিল, এই কলম দিয়ে অমুকে সই করেছিল, কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাতে করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। কারণ মানুষ ভুলতে পারবে না, ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে। এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না, কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো বিশাল একটা কর্মকাণ্ড। এই মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন, মনে হয়েছে হতাশ হয়েছেন, মনে হয়েছে এটা কোথাও কোনোদিন সমাপ্ত হবে না, অসমাপ্ত হয়ে থেকে যাবে। এটা অসমাপ্ত থেকে যায় নাই, আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনক ভাবে সমাপ্তিতে এনেছেন। এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন, দৌড় দাও আমি কিছু জানি না, এরকম না। আপনারা ভেবে চিনতে আপনারা নিয়ম কানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। এইটা জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রইল। সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি। আর এই ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো, সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে, এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ, তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করবো, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাদের এই কন্ট্রিবিউশন যেটা, অবদান যেটা এখানে হলো, সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না। আমরা চেষ্টা করব, অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব যেগুলো প্রত্যেকের কাছে যেন যায়। যেভাবে স্কুলের ছেলে মেয়েরা কিভাবে কি আঙ্গিকে পড়বে, জানবে যে এসেন্সটা কি ছিল, কি বিষয় ছিল। কলেজে গেলে তারা কি অঙ্গিটা এটা দেখবে, যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হতে পেরেছি, এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে, যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তার প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাকসই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কি করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা। আরেকটা জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে, যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ। এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা, এগুলো বই করে রাখা, যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে, হারিয়ে না যায়। এই ভিডিও ছেলে মেয়েরা দেখবে, নাগরিকরা দেখবে, যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না তারা দেখবে, বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছে, কাছে বিষয়ভিত্তিক হবে। আপনাদের সেগুলো এডিশন বা এডিশন হতে থাকবে, যেগুলো মানুষের কাছে অ্যাভেলেবল হবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, যেগুলো দেখতে পারে এই শুধু বিতর্কটা কি ছিল, সমাধানটা কি হয়েছিল, আমি কোন পক্ষে এটাতে থাকতাম, এটা আমি যদি সুযোগ পেতাম, এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে গণ্য করবে। কাজে এখানে এটা শেষ হয়ে গেল না, জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আর বহু অধ্যায়ের সূত্রপাত করবে। কাজে সেইভাবে আমরা অগ্রসর হবো যাতে করে এটা কোথাও হারিয়ে না যায়। এটা ছবিতে, বইতে, পাঠ্য বইতে, নানা জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া, যাতে করে আমরা জানি
কি জন্য আপনারা এই পরিশ্রমগুলো করেছিলেন, কি জিনিস অর্জন করার জন্য, কি জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন, সেটা যেন সবার মনে গ্রথিত হয়ে থাকে। আমরা দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে। আমরা সবাইকে যেন জানি যে এটার পেছনে কি যুক্তিগুলো ছিল, তারা সেই যুক্তির অংশ হয়ে যাবে। আমার চেষ্টা হলো আজকের এই যে অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে স্মরণীয় করে রাখা, এটাকে ব্যবহারে রেখে দেওয়া। এটা এখানে সমাপ্তি হলো ওরকম যেন না হয়। এটার পরবর্তী ধাপগুলো যেন আমরা অর্জন করতে পারি। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। যে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখ নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আমরা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়ে বন্ডল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে। নির্বাচনটাও যেন একটা জুৎস হয়ে লাক্স হয়ে গেল, যেটা মনে করেন এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস, এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা সনদ এক জিনিস, নির্বাচন আর জিনিস, ওরকম যেন না হয়। ওই যে উত্তরণটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটার উত্তরও ওর মধ্যে দেওয়া আছে। এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনক ভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি, যে অ্যাডাপশনটা কিভাবে হবে, আমাদের ট্রানজিশনটা কিভাবে হবে, সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর হবো। আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে। আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন, এতজন মিলে কমিশন, এবং আপনারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস যে কষ্টটা করেছেন, সেটা যেন আমরা বাস্তবে রূপান্তর করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমাদের দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি। এই হলো আমাদের আশা। আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো। আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই অনুষ্ঠানটা করা সব জাতির সামনে। আপনাদের কষ্টটা যেন তারা জানে, এর ভেতরে কি আছে তারা যেন মনে রাখে। কারণ এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না, এটা সারা জাতির বিষয়। জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। সেখানে আমরা উৎসবমুখর ভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই সারা জাতি এটা শরীক হবে। এই শুধু আপনারা তাদের সামনে সারির মানুষ যারা প্রকৃত সই করছেন, সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে, সারির উপস্থিত থাকছে, সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেই জন্য এই যে জিনিস করে দিতে পেরেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের অনুষ্ঠানে। এটাই আমার আকুতি ছিল। বলছিলাম একটা কয়েক মিনিট সময় দিও, আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমি এটা আন্তরিকভাবে বলছি, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত। আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটা সারা জাতি অনুভব করে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছে বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন ওকে, তা বলবো যে একটা না একটা কিছু তো হবেই। ওরা তো আলোচনা করছে, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। আলোচনা ছেড়ে চলে যেত, বুঝতাম যে এটা অগ্রসর হতে পারছে না। আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে। কোনো কোনো সময় মনে হয়েছে না, এটা করতে কিছুই হবে না। আমরা দেখো কিছু একটা বের হবে এটার থেকে। সবাই যেন মিটিংয়ে আসছেন, সমাবেতে আসছেন, কথা বলছেন এবং কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা, রাগ করে বসে থাকছেন না, এটা একটা পরিণতি হবে। আজকে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে। এই উৎসবটা আমরা শুক্রবারে করব, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য। এই আমার বক্তব্য। তো অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। আপনাদের কাছে বিনীতভাবে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো একটা ত্রুটির জন্য। গত প্রায় 9 মাস ধরে আপনাদের অনেক প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমরা দিন রাত আমাদের কাজ করতে হচ্ছে আগামী পরশু দিনের আয়োজনের জন্য। ফলে আজকে খুব অল্প সময়ের নোটিসে এটা আমরা আয়োজন করেছি। নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল এবং আগামী কিছুক্ষণের মধ্যে আরো কিছু ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়বে, এই জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা এই কক্ষ ত্যাগ করবার পর আমরা প্রত্যেকে এখান থেকে বের হব। সবাইকে অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং একদিন পর আগামী শুক্রবার 17 অক্টোবর আমরা অত্যন্ত আনন্দ এবং চমৎকার একটা পরিবেশে আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে, অত্যন্ত গভীর এক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই সেখানে সবার দেখা হবে এক আনন্দ ঘন পরিবেশে। আজ এ পর্যন্তই, সবাইকে আবার অনেক ধন্যবাদ।